আজকের যে বাজারের লেনদেনের আমরা চিত্র দেখছিলাম সেই বিষয়টি নিয়ে এবং সার্বিক পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী আলমগীর হোসেন। আমরা কার সাথে কথা বলছি? জনাব আলমগীর হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আলমগীর ভাই, আমরা দেখলাম একটা মোটামুটি ভালোই একটা দরপতন হয়েছে, যদিও পুঁজিবাজারের উত্থান পতন থাকবে, কিন্তু লেনদেনের গতিটা মোটামুটি গতকালের থেকে কিছুটা বেড়েছে। আজকের বাজার পরিস্থিতি আসলে যদি একটু মূল্যায়ন করেন। আপনাকে ধন্যবাদ। আসলে পুঁজিবাজারে যে একটা নীরব রক্তক্ষরণ চলতেছে এটা কিন্তু আমরা অনেকে বুঝতেছি, আবার ইন্ডেক্স দেখে কিন্তু সেটা বোঝার উপায় নাই। একটু যেটা রণ বললো যে ইন্ডেক্স গণনাতে কিন্তু অনেকগুলো কোম্পানিকে প্রায় নিয়ার অ্যাবাউট 85 কোম্পানিজকে বিবেচনা আনা হয় নাই। আর রিসেন্টলি কিছু ইন্ডেক্স মোর কোম্পানি, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, জিপি, ব্যাডবিসি, যেগুলো ইন্ডেক্সে একটা প্রভাব বিস্তার করে, যেমন আজকেরটা যদি আপনাকে বলি, আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে মাত্র 41 পয়েন্ট কমেছে। যদি টোটাল দিনের হিসাবটা করি তাহলে কিন্তু আজকে অ্যাকচুয়ালি নেগেটিভ হয়েছে আপনার 91 পয়েন্ট। তার কারণ ওই জিপি, ইসলামী ব্যাংকের মাধ্যমে বা কিছু ইন্ডেক্স প্রোভাইডারের মাধ্যমে কিন্তু 50 পয়েন্ট কিন্তু ইন্ডেক্স আগিয়েছিল আর কি। ওইটা যদি আমি এর সাথে আমি নেট আপ করি তাহলে নেগেটিভ হচ্ছে 91 পয়েন্ট। আজ সকালের উদ্ধতি ছিল আপনার যখন 57 পয়েন্ট প্লাস হয়েছিল, সেখান থেকে আবার নেগেটিভ 41 পয়েন্ট। তার মানে কি অলমোস্ট 150 পয়েন্টের একটা নেগেটিভিটি চলে আসছে। মানে অস্থির একটা পুঁজিবাজার দেখতে পাচ্ছি এবং নীরব রক্তক্ষরণ চলতেছে। আমরা যদিও ইন্ডেক্স বাড়তেছে, বাট ডে বাই ডে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু ড্রাস্টিক আকারে ফল করতেছে, যেটা গত সপ্তাহে পত্রিকা দেখছিলাম যে সূচক বাড়লেও প্রায় লক্ষাধিক কোটি টাকার মতো মার্কেট ক্যাপ কমে যাচ্ছে। আচ্ছা, বিষয়টা ভীতিকর বিষয় বলে মনে হচ্ছে আমার কাছে। যদিও মানি মার্কেটে সমস্যা চলতেছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে যে স্টক মার্কেট 20 লক্ষ বিনিয়োগকারী মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট হচ্ছে বিনিয়োগকারী প্রাণ। এই 20 লক্ষ বিনিয়োগের সাথে তার পরিবার জড়িত আছে। টোটাল জনসংখ্যার যদি আমি স্পেসিফিক বলি 8 to 10% লোক কিন্তু এই স্টক মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আবার যারা আমরা কাজ করতেছি এখানে লং টাইম ধরে আর কি, সো এইভাবে চলতে দেওয়া যায় না, উচিত না। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরে তারা সংস্কার করতেছেন বা করতেছেন এবং বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের জন্য অনেক ধরনের উনি স্টেপ নিয়েছেন, তা আমি মনে করি মানি মার্কেটের একটা পার্ট এই স্টক মার্কেট, সো এটাকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই বিনিয়োগকারী তাকিয়ে। এবং যেহেতু স্টক মার্কেটের মাধ্যমে শিল্পায়ন হয়ে থাকে, সো যদি এই মার্কেট ঠিক করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে কোনো বিনিয়োগকারী কোনো শিল্পায়নের জন্য কোনো টাকা দিবে না। জনাব আলমগীর, আপনি যেমনটা বলছিলেন যে অস্থিরতা, আমরা দেখলাম যে ব্যাপক একটা সমন্বয়হীনতা নিয়েও আমরা দেখছি যে বিনিয়োগকারীদের মধ্যেও একটা উৎকণ্ঠা রয়েছে। এই ডিসির বোর্ড বলি, বিসেকের বোর্ড বলি, সাম্প্রতিক যে অনেকগুলো বিষয় এসছে, জরিমানা অবশ্যই পুঁজিবাজার অনিয়ম করলে জরিমানা হতেই হবে, সেখানে শাস্তি হতেই হবে, কিন্তু এই জায়গাগুলোয় যে সমন্বয়হীনতা বা ভীতির একটা জায়গা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, এটি কিভাবে দেখছেন আপনি? আমি আসলে কাজগুলোকে খুব একটা গোছালো মনে করতেছি না। আসলে কোন কাজটা আমার আগে করা উচিত আমাকে হ্যাভ টু রিয়েলাইজ অ্যাকচুয়ালি। আমাদের সমস্যা কিন্তু ওখানে, আমরা কাজ করি প্রায়োরিটি বেসিসে না। আমি বলতেছি যে আমি জরিমানা করব, আমি ইনভেস্টিগেট করব, ম্যানিপুলেটর, কিন্তু যে ম্যানিপুলেট করতেছে সে কি শুধু ইনভলভ? বিহাইন্ড দ্য সিন কে ছিল, বা কোম্পানি কোনো লোক জড়িত ছিল কিনা, ওই স্পেসিফিক কোম্পানিতে কিভাবে আপনার মেরিট হলো, এই বিষয়গুলো আমার দেখা উচিত ছিল। শুধু একটা বিনিয়োগকারীকে আমি ফাইন করলাম এবং তাতেই বাজার ভালো হবে, এটা ভাবার সুযোগ নাই। আর এইগুলি করার যথেষ্ট সুযোগ ছিল বা আছে বলে মনে করি, কিন্তু তার আগে এই বাজারকে একটা রিফর্মস করা দরকার, বিনিয়োগের আস্থাটাকে ফিরে আনা দরকার। আপনাকে একটা কথা স্পষ্ট বলতে চাই যে 5ই আগস্ট যে পট পরিবর্তনটা হলো, তারপরে কিন্তু মার্কেটে একটা কিন্তু ভাইব ক্রিয়েট হয়েছিল এবং আপনি দেখে থাকবেন যে একদিন প্রায় 1600 কোটি ট্রেড হয়েছিল। ইনভেস্টর কিন্তু একটা আশা নিয়ে এখানে অনেকে কিন্তু ফান্ড ইনজেক্ট করেছিল বা অনেকে কিন্তু আসতে চাচ্ছিল। যদিও বিল এবং বন্ডের রেটটা খুব হাই সত্ত্বেও কিন্তু মানুষ আসতে চায় এখানে, কিন্তু ওদিকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা অলরেডি চলে গেছে বিল এবং বন্ডে, যা রেট ছিল প্রায় অলমোস্ট 13%-এর মতো। সো এটা সিকিউরিটি ইনভেস্টমেন্ট। বাট আমাদের এই রিজিয়নে, যেখানে আমি একটু আগে পত্রে পড়লাম যে হংকং এর আপনার যে জিডিপি $390 বিলিয়ন, সেখানে আমাদের জিডিপি 460, তাহলে আমাদের মার্কেট কেন এত তলে থাকবে? হয় এই একটা বিষয়। আর সবচেয়ে যে বড় নেগেটিভ বিষয় কাজ করছে যে আমরা গত 16 বছর যে সমস্ত কোম্পানি লিস্টিং হয়েছে বা তারা যারা লিস্টিং এ ছিলেন, ওই সমস্ত কোম্পানি ম্যানেজমেন্টে যারা কাজ করতেছেন তারা বেসিক্যালি পলিটিক্যাল লিডার, এমপি, মিনিস্টার বা নেতা। যখনই পট পরিবর্তন হলো
ঠিক তখনই এনারা কেউ পালিয়ে গেলেন, আত্মগোপনে গেলেন, কেউ ধরা পড়লেন, কেউ পুলিশের মধ্যে আসেন। এই একটা কারণে ইনভেস্টর প্যানিক করতে শুরু করলো যে হয়তোবা তার হাতে যে শেয়ার ছিল সেটা ভয়ে সেল করতে করতে এমন দেখা গেছে যে যে শেয়ারটার দাম ছিল 120 টাকা, সেটা আফটার 5th আগস্টের দাম ছিল 70 টাকা। আচ্ছা, নট অনলি দ্যাট, এনএভি থেকে 50% নিচে চলে আসছে। এই একটা বিষয় কিন্তু প্যানিকের ক্ষেত্রে। জি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জনাব আলমগীর, যেটা আমরা সবসময় স্বীকার করি যে হ্যাঁ, পুঁজিবাজারে ঝুঁকি আছে। এখানে যেমন লাভের রাস্তা আছে, লসের রাস্তা আছে। বিনিয়োগকারীকেও একটু সতর্ক ভূমিকা রাখতে হবে, এবং আমি যদি দেখে শুনে ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে আমারই বা এত উৎকণ্ঠার প্রয়োজন কি? হ্যাঁ, আমি অনেক সমন্বয়হীনতার অভিযোগ আছে, অনেক সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক আছে, কোম্পানিগুলোর বিভিন্ন ভালো মন্দ আছে, ভালো কোম্পানিও তো আছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরও কিন্তু দেখে শুনে বুঝে বিনিয়োগ করা প্রয়োজন আছে, এবং একটা সম্ভাবনা নিয়ে কথা বলছেন যে সামনে পুঁজিবাজার আরও ভালো হওয়ার প্রত্যাশা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই যে হ্যাঁ, বিনিয়োগকারীকে সতর্ক হওয়ার দরকার আছে। বিনিয়োগকারী সতর্ক হচ্ছে না তা না, হচ্ছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিনিয়োগকারী যখন একটা কোম্পানির 9 মাসের ব্যালেন্স শিট দেখে সে শেয়ার কিনতে যাচ্ছে, রিসেন্টলি কনফারেন্স টিমের কথা বলি আপনাকে, 9 মাসে ইনকাম ছিল 8 টাকা 7 পয়সা। তো এটা থেকে সে স্বভাবত সে ধরে নিতে পারে যে এটা যদি অ্যানুয়ালাইজ ইপিএস 9 টাকাও আসে তাহলে এটা ভালো হেলদি ডিভিডেন্ড দিবে। কিন্তু সেটা না হয়ে এমন একটা বাজে ডিভিডেন্ড পে করলো, সেই শেয়ারটা 90 টাকা থেকে এখন 61 পর্যন্ত বিক্রি হচ্ছে। তাহলে বিনিয়োগকারী কি দেখে বিনিয়োগ করবে? বিনিয়োগকারী তো সে তো ব্যালেন্স শিট দেখবে, সে কোয়ার্টারলি রিপোর্টগুলো দেখবে, সেগুলোই যদি গরমিল হয় তাহলে কোথায় যাবে সে? এক্স্যাক্টলি। এবং আমি মনে করি যে এই যে আমি কাউকে ফাইন করছি ইটস ওকে, বাট কোম্পানি যে লিস্টেড কোম্পানি এদের একটা জবাবদিহিতা আনতে হবে। একই ব্যবসা করে কেউ ভালো করতেছে, ভালো পে আউট দিচ্ছে ডিভিডেন্ডে, ঠিক সেম ব্যবসা করে ওই ম্যানেজমেন্ট খারাপ কেন করতেছে? তাহলে যেহেতু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের বোর্ডকে রিফর্মস করতেছে, তা আমি মনে করি তাহলে প্রয়োজনে ওই সমস্ত কোম্পানিগুলোকে রিফর্মস করে বোর্ডকে চেঞ্জ করে আমরা যদি বিনিয়োগের সাথে কাজগুলো করতে পারি, আমার মনে হয় বিনিয়োগের রাস্তা পাবে। জি, জনাব আলমগীর, আমরা প্রত্যাশা রাখবো অবশ্যই আমাদের বিনিয়োগকারীরাও সতর্ক হবেন, আমাদের পুঁজিবাজার সংশ্লিষ্টরাও সমন্বিত উদ্যোগ নেবেন যেন আমরা পরিকল্পনা নিয়ে দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পুঁজিবাজারের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী জনাব আলমগীর হোসেনের সঙ্গে।